কোনো হঠকারী সিদ্ধান্তে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনের আগে সংস্কার কোনো কোনো মহল থেকে এমন বক্তব্য অসৎ উদ্দেশ্যে বলে মনে করেন তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আবারও চক্রান্ত শুরু হয়েছে। বিএনপিকে ভাঙার স্বপ্ন কখনো সফল হয়নি, হবেও না বলে মন্তব্য করেন তিনি। সংস্কারের নামে এমন কিছু হতে দেয়া হবে না যাতে গণতান্ত্রিক পথে বাধার সৃষ্টি হয়। তিনি আরো বলেন যে ষড়যন্ত্রে জিয়াউর রহমান খুন হয়েছে, তারেক রহমান দেশ ছাড়া হয়েছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনে দেরি করার কোনো সুযোগ নেই। যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে। কোন হতকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়, এই ব্যাপারে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে তাদেরকেও শেখ হাসিনার পথে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ১৬ শহরে বিপ্লব উদ্যানে সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। বলেন, আন্দোলনের নামে নতুন নতুন বয়ান শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানান তিনি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমির খসরু। পরে বিপ্লব উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে। এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে সে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে। এইটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া ১৫ জানুয়ারির মধ্যেই। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন আয়োজনই নতুন বছরে সরকারের লক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সোমবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ঘোষণাপত্র প্রকাশে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। ১৫ জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। পরদিনই বন ও পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে, সময় মতোই প্রকাশ করা হবে। এ নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পণ্যের দাম নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নিয়ে উপদেষ্টা বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা পেতে দিতে হবে চিকিৎসা সনদ ও চিকিৎসকের সত্যায়ন। জালিয়াতির চেষ্টার কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সহায়তার অর্থ দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন হাজারেরও বেশি, আর আহতদের সংখ্যা ছড়ায় 10,000। এসব পরিবারকে সহায়তা দিতে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এবার অর্থ সহায়তা দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন। সহায়তার টাকা স্ত্রী সন্তান নাকি বাবা মায়ের হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হচ্ছে জটিলতা। বুধবার শাহবাগের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সার্জিস আলম। ওনারা এক হয়ে এখানে আসতে পারেন না, এটা হচ্ছে একটা ঝামেলা হয়। আরেকটা ঝামেলা হয় যেটা যে ভাগটা করা হয়, কারণ বাবা মামা আছেন, একজন আমার যিনি ওয়াইফ উনি আছেন, ওনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, এটা অনেকে মানতে চান না। 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কিভাবে? ঝামেলাটা তাদের মধ্যে। চিকিৎসার তথ্য নিয়ে অনেকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এই কারণে স্বচ্ছতা নিশ্চিতে চিকিৎসকের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেত বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হয়েছে 109 কোটি টাকা। এর মধ্যে আহত ও নিহতদের মধ্যে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে 47 কোটি টাকা। হিসাবে জমা আছে 61 কোটি টাকা। শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু বছরের প্রথম দিন সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাণ্ডুলিপি তৈরি ও মান নিশ্চিত সহ নানা কারণে পাঠ্য বই ছাপায় বিলম্ব হচ্ছে, আর বিতরণেও নানা ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে নতুন বছরে সব বই জানুয়ারির মধ্যে দেয়া হবে। নতুন বছরের নতুন সকাল, রাজধানীর স্কুলে স্কুলে প্রাণ চাঞ্চল্য। শুরু হয়েছে ক্লাস। ভালো লাগছে যে আবার এতদিন পর স্কুলে ক্লাস করছি। আলহামদুলিল্লাহ ক্লাস 6-এ উঠলাম, ভালোই লাগে। বছরের প্রথম দিন সব বিষয়ের বই হাতে পায়নি শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন এনসিটিবির ওয়েবসাইটে নতুন বই থাকায় আপাতত সেটি দিয়েই ক্লাস চালাচ্ছেন তারা। পুরো 7 ক্লাসটা ভালো করে পাশ করে ভালো করে যাব, এবং নতুন বই আজকে আমরা পাইনি। যেহেতু আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে না, কারণ কি আমাদের অনলাইনে সমস্ত বই আছে, আমরা অনলাইনে সবগুলো বই পেয়ে গেছি এবং স্টুডেন্টদেরকে আমরা সেইভাবে গাইড দিচ্ছি। নতুন বছরের প্রথম দিন বেশিরভাগ বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এসব বই দ্রুততম সময়ের মধ্যে না দিলে পড়াশোনায় ব্যাপক ঘাটতি হবে। এবছর ছাপা হচ্ছে 40 কোটির মতো নতুন বই। এখন পর্যন্ত বেশিরভাগ বই ছাপা হয়নি। তবে জানুয়ারির মধ্যে সব বিষয়ের বই আর দশম শ্রেণীর সব বই 5 জানুয়ারির মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। এদিকে সময় মতো সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা জানান নানা কারণে ছাপায় বিলম্ব হয়েছে। বই বিতরণ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান উপদেষ্টা। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। এছাড়া আগামীতে নবম শ্রেণীতে বিভাগ ভিত্তিক বিভাজন তুলে দেয়া যায় কিনা সেটিও সরকার ভেবে দেখছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না ঢাকা দিল্লি সম্পর্ক। পররাষ্ট্র উপদেষ্টা জানান তাকে ফেরত আনার প্রক্রিয়া এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা একসাথে চলবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনীতি ও কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত সহ স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে সরকার। আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে 3টি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা দিল্লির সম্পর্কে দূরত্ব আরও বাড়বে কিনা এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়েও পাশাপাশি আগাবো। এ মাসেই দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন তিনি, তবে সূচি ও আলোচনার এজেন্ডা এখনো ঠিক হয়নি। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করে আমাদের কী অ্যাচিভেবল, কী আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। এ সময় মিয়ানমার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে গেল ডিসেম্বরে। বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে এ সময় 263 কোটি 90 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 64 কোটি 80 লাখ ডলার বেশি। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এর আগে করোনাকালীন 2020 সালের জুলাই মাসে 259 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেমিটেন্স এসেছে 1377 কোটি ডলার, যা আগের অর্থ বছরে একই সময় ছিল 1080 কোটি ডলার। জুলাই বাদে অর্থ বছরের 5 মাসেই 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরায় চলতি অর্থ বছরের 5 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি বেড়েছে। এ সময় ঘাটতি 10,000 কোটি টাকা বেড়ে 42,000 কোটি টাকা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে গত নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। অর্থনীতির ধীর গতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া বা বন্ধ হওয়ায় রাজস্ব কমেছে বলে মনে করছেন কর্মকর্তারা। বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স ছাড় দেয় আদায় কমেছে বলেও মত বিশেষজ্ঞদের। শুধু নভেম্বরেই আদায় কমেছে প্রায় 2,500 কোটি টাকা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর উপায় নিয়ে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য 4,80,000 কোটি টাকা। উপজেলা পর্যায় থেকে সেরা উদ্ভাবন তুলে আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই এই কাজে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এছাড়া আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, আর বিদেশিদের নিয়ে কেন্দ্রীয় মেলা ঢাকায় হবে বলেও জানান তিনি। এদিকে বাণিজ্য মেলার প্রথম দিনে দর্শনার্থী উপস্থিতি কম। রাজধানীর পূর্বাচলে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। নতুন বছরের প্রথম দিন সকালে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আশা করি এবারের মেলার সার্বিক সাফল্য অর্জন করবে। এ সময় তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা উদ্ভাবন তুলে আনা গেলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর এক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনুস। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে। আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা হবে জানিয়ে বিদেশিদের নিয়ে কেন্দ্রীয় মেলাটি ঢাকায় হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, এই উদ্যোগ সৃজনশীলতাকে তুলে ধরে, তাই এ সুযোগ কাজে লাগাতে হবে। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কী করছে, বাংলাদেশের তরুণরা কী করছে, বুদ্ধি নিতে আসবে।
শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে এখানে থাকছে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার কামরাঙ্গীরচরে চাঁদাবাজির 2টি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। পরে 2 মামলায় 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আদালতে শুনানিতে সাবেক মন্ত্রী কামরুল নিজেকে নির্দোষ দাবি করেন। পরে চকবাজার থানার একটি হত্যা চেষ্টা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে সকালে লালবাগ থানার এক হত্যা মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। কামরুল স্যার, নতুন বছরের শুভেচ্ছা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সাথে থাকার জন্য।